সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি যে বিষয়টা তুলতে চাই সেটা হচ্ছে যে আয় কর নিয়ে যদি কথা বলতে চাই, যে আয় করলে পর কর দিতে হবে, এই প্রচলনটা কিভাবে হলো? এই প্রচলনটা তো সেই প্রাগৈতিহাসিক আমল থেকেই, কারণ সেই মুনি ঋষিদের আমল বলি বা সেই প্রাচীন হিন্দু যুগেও বলি, রাষ্ট্রের ভিতরে বসবাস করতে গেলে পর রাষ্ট্রের একটা পাওনা, আধুনিক কালে যেটা বলছি যে আমি উন্নয়ন করব তাই আপনি আমাকে কর দেন, কিন্তু অতীতে ছিল যে আমি রাজা, আমি তোমার নিরাপত্তা বিধান করি, আমার রাজ্যের ভিতরে তুমি এই সম্পদ পেয়েছো বা খাচ্ছ, সুতরাং তুমি রাষ্ট্রকে একটা কর দেবে। আমি তোমার এর বিপরীতে কি দিলাম সে কথা তখন মুখ্য ছিল না। আচ্ছা, আমি রাজা, আমি যুগ যুগ ধরে বংশানুক্রমে আমি রাজা হয়েছি, সুতরাং এটা আমার প্রাপ্য। যেটার থেকে পরবর্তীকালে আসছে জমিদার আমি, তুমি আমাকে ভেট পাঠাবে, খাজনা দেবে, ইত্যাদি ইত্যাদি। এই একটা দৃষ্টিভঙ্গি তো আছেই, কিন্তু আধুনিক কর ব্যবস্থার বিষয়টা হচ্ছে এই যে আমি রাষ্ট্র, জনকল্যাণমুখী রাষ্ট্র, আমি তোমাকে সেবা দেব, সেই সেবা দিতে গেলে আমার যে পয়সা লাগবে সেটা ব্যয়ভারটা তুমি শেয়ার করবে, তুমি টাকা দেবে, আমি তোমার এ করবো। আই এম এ ম্যানেজার, আই এম এ ম্যানেজার। ভোটে তুমি আমাকে নির্বাচিত করেছো, আমার অধিকার দিয়েছো, আমি কর বসাতে পারবো। এবং কেন কর বসাবো? বিকজ ইট উইল বি ট্রান্সফার অফ মানি। করের চারটে উদ্দেশ্য এখানে খুব মুখ্য হিসেবে আসছে। একটা হচ্ছে ইট ইজ ফর রেভিনিউ, বিকজ আই হ্যাভ টু আর্ন রেভিনিউ ফর স্পেন্ডিং। দ্বিতীয় হচ্ছে রিপ্রাইসিং, আমি এই কর ব্যবস্থা দিয়ে আমি জিনিসের দামের একটা নিয়ন্ত্রণ, মূল্য নিয়ন্ত্রণ। যেমন এই জিনিসটাকে আমি নিরুৎসাহিত করতে চাই, আমি কর বাড়িয়ে দিলাম। এই জিনিসটাকে আমি সহজ করতে চাই, এখানে একটু কর কমিয়ে দিলাম। আমি বাইরের একটা জিনিসকে আনতে ঠেকাতে চাই, সেখানে কর বাড়িয়ে দিলাম বা হ্রাস করলাম। সেই জন্য রিপ্রাইসিং ইজ অলসো এ উদ্দেশ্য অফ কর আর কি। আচ্ছা, থার্ড হচ্ছে রিপ্রেজেন্টেশন। এই কর দেওয়া মানে হচ্ছে রাষ্ট্রের সাথে তোমার একটা সম্পর্ক সংস্থাপিত হলো, তুমি রাষ্ট্রের একজন নাগরিক, নাগরিক দায়িত্ব পালন করলে, এক ধরনের চুক্তি। হ্যাঁ, চুক্তি, এক ধরনের চুক্তি। কারণ তুমি কর দিলেই রাষ্ট্রের কাছে সেবা পাওয়ার চাওয়ার অধিকার তোমার জন্মায়। ইউ আর রিপ্রেজেন্টিং সামথিং, যে হ্যাঁ আমি রাষ্ট্র আপনাকে কর দেই, আপনি কেন, যেটা আমরা উন্নত বিশ্বে যেটা দেখি, যে আপনি কেন মধ্যযুগে মধ্যপ্রাচ্যে যুদ্ধ করতে গেলেন, কে বলেছিল আপনাকে সাদ্দাম হোসেনকে আক্রমণ করা, জবাবদিহিতার ব্যাপারটা এগুলো আসে, কারণ ইউ আর পেইং ট্যাক্স পেয়ার্স মানি ইত্যাদি। অর্থাৎ রিপ্রেজেন্টেশনটা একটা অধিকার জন্মায়। আর যদি কেউ কর না দেয় তাহলে তো সে যতই বলুক জোর গলায় সে বলতে পারবে না যে আমাকে এই দেন, কারণ সে বলতেই পারে কর দিস বেটা, বলতেই পারে। আর চতুর্থ তো হচ্ছে যে এই কর দেওয়ার মাধ্যমে একটা 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 যে চুক্তির যে কথাটা আমরা বললাম সেটি এসে যায়, রিপ্রেজেন্টেশন, রিপ্রাইসিং, রেভিনিউ, আর একটা হচ্ছে যে রিডিস্ট্রিবিউশন। আচ্ছা, রিডিস্ট্রিবিউশন, সম্পদের বন্টন, বৈষম্য বন্টন ঠিক করা। অর্থাৎ ধনী দেবে, গরিবরা সেটা পাবে থ্রু নানান প্রজেক্টে। এই কর কিন্তু একটি আধুনিক ব্যবস্থা সম্পদের বন্টন, বৈষম্য দূরীকরণের। কারণ যার যত আয় বেশি তার কাছ থেকে তত কর নেওয়া হবে। আমরা যেমন স্ল্যাবটা দেখি 2.5 লাখ পর্যন্ত, এত যত বেশি হবে তত কিন্তু রেটটা বেশি, অর্থাৎ বাড়তে থাকে। হ্যাঁ, অর্থাৎ যার সম্পদ বেশি সে বেশি কর দেবে। কর দিলে সেই কর রাষ্ট্র নানান ট্রান্সফারিং সিস্টেমে প্রজেক্ট করে হোক, যেভাবে করে হোক, সে ওইটাকে একটা সমতা বিধান করবে। সুতরাং এই চারটে উদ্দেশ্য থেকেই আধুনিক কর ব্যবস্থা। সুতরাং এই কর ব্যবস্থাটা এসছে মূলত নাগরিকের কল্যাণে। কিন্তু কেউ যদি এটাকে এরকম মনে করে যে এটা একটা নিবর্তনমূলক ব্যবস্থা, কর নিচ্ছে, কর ডিপার্টমেন্ট বা করের কথা উঠলেই মনে করে বাবারে আমাকে কর দিতে হবে ইত্যাদি, এই 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 একটা মানসিক যে একটা অবস্থা, দৃষ্টিভঙ্গি, এটার একটা সংস্কার প্রয়োজন হবে উভয় পক্ষের। কারণ ওই যে ওর ভয়টা হচ্ছে যিনি নিচ্ছেন তাকেও সেই ধরনের আচরণে নিষ্ঠ হতে হবে। আবার এটাও বলি, করদাতাকেও সভ্য সুশীল হিসাব দিয়ে করতে হবে, যেন আপনাকে যেন এসে আমাকে এই মানে অন্যভাবে যেন আচরণ না করতে হয়। অর্থাৎ উভয় পক্ষের। যেমন বিদেশে যদি আমরা দেখি, একটা উন্নত দেশগুলোতে এই এখন কিন্তু কেউ কাউকে আর কর টর চাইতে হয় না। আচ্ছা, ও নিজের সাথে দিতেই থাকে, শুধু একবারে দেয় না, সেপ্টেম্বর মাসে দেয় না, ও যখন হয় তখন দিতে থাকে। দিতে থাকলে ওর একটা বিশ্বাস বা সিস্টেম করা আছে, সেখানে সারা বছর আপনি কর দেবেন, বছরের শেষে অফিসে সিস্টেমে ক্যালকুলেট করে, ঠিক আছে আপনার মোটে এত কর হয়, এত হয়, এখান থেকে যদি দেখা যায় যে আপনি কিছু বেশি দিয়েছেন, একটা চেক আপনার বাসায় চলে যাবে।
অর্থাৎ ওর ওই আস্থাটা তৈরি হয়েছে আমি যদি বেশি দিয়েও ফেলি ফেরত পাবো, বা আমার কাছ থেকে জোর করে নেওয়া হবে না, বেশি নেওয়া হবে না, বেশি নেওয়া হবে না। এই যে আস্থাটা আছে বলেই রাষ্ট্রের সঙ্গে তো একটা আস্থার সম্পর্ক তৈরি হয়েছে, সম্পর্ক, এবং এটা কিন্তু এই কন্ট্রাক্টটা তার হয়ে গেছে, এবং সেই জন্য সে নিজেই দেয়, স্বচ্ছভাবে ও নিজের স্বার্থেই দেয়। কারণ না দিলেই ও জানে যে আমি অনেকগুলোর থেকে আমি অধিকার থেকে বঞ্চিত হব, বা আমার অনেক জিনিস আটকেই যাবে, আচ্ছা আমি এটা পাবো না সেটা পাবো না। কারণ সেগুলোর তাদের অনলাইনিং সিস্টেমগুলো এমন ভাবে মানে স্বতঃপ্রণীত যে এক জায়গায় যদি সে অনিয়ম করে তাহলে অন্য জায়গায় যে এসে ঠিকই ধরা খাবে। কারণ ওখানে সবকিছু সিস্টেম হচ্ছে অনলাইন সিস্টেম। আমি রাস্তাতে গাড়ি চালিয়ে যাচ্ছি, আমার কেউ গাড়ি থামিয়ে টোল নেবে না, এমনকি কিছুই বলবে না। আমার গাড়ির সাথে একটা ছোট্ট মার্ক আছে, ওই মেশিনের সাথে ওটা যুক্ত হচ্ছে, টাচ করার সাথে সাথে আমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে তার লিঙ্ক আপ হয়ে যাচ্ছে এবং সে টাকা চলে যাচ্ছে। কতটা মানুষের শ্রম বেঁচে যাচ্ছে এবং কতটা মানুষ কত সহজভাবে কাজ হয়ে যাচ্ছে, বিড়ম্বনা থেকে এড়িয়ে যাচ্ছে। তা সুতরাং এই আস্থার পরিবেশটা উভয় পক্ষের। এটা শুধু আবার এরকম না যে রাষ্ট্র শুধু চেয়েই যাবে, রাষ্ট্র দিয়ে যাবে আর আমি রাষ্ট্রকে এড়িয়ে চলতে থাকবো, নিজেকে বুদ্ধিমান মনে করব, কিংবা কিভাবে এখানে যদি একদম মানে এটা তো আমাদের জায়গায় যদি আসে, বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশ রাষ্ট্রের ক্ষেত্রে আসে, সেখানে এড়িয়ে যেতে থাকবো, এটা আমাদের যারা করদাতা আছেন এই আসলে মানে যাদের সচ্ছলতা আছে, কর দেওয়ার মতো সচ্ছলতা, তাদের মধ্যে এটা দেখা যায়, হয়তো বেশি সচ্ছলতা আছে তাদের মধ্যে দেখা যায়, এবং রাষ্ট্রেরও বিভিন্ন রকম উদ্যোগ আছে এই এড়িয়ে যাওয়া এবং উদ্যোগ। এটা এড়িয়ে যাওয়া থেকে তো এখন যারা আমাদের এখানে কর দেওয়ার জন্য সক্ষমতা অর্জন করে তারা তো একটা শিক্ষিত শ্রেণী, একটা ব্যবসায়িক শ্রেণী বা চাকরিজীবী শ্রেণী, পেশাজীবী শ্রেণী। এই এড়িয়ে যাওয়াটা কেন? এটাও বলি, এটা ঐতিহাসিক ভাবেই এসছে। কারণ 1860 সালের 7ই এপ্রিল এই আধুনিক আয়কর ব্যবস্থাটার প্রবর্তন করেছিলেন জেমস উইলসন সাহেব। আচ্ছা, ভারতে ব্রিটিশ সাম্রাজ্য শুরু হওয়ার প্রথম ফাইন্যান্স মিনিস্টার ছিলেন তিনি, এবং তিনি দিয়েছিলেন। এর আগ পর্যন্ত আমাদের দেশে কর ব্যবস্থাটা ছিল অনেকটা ওই সেচ, জমির খাজনা, কোন কোন বিশেষ বিশেষ ক্ষেত্রে এই আয়কর কিন্তু ছিল না, বা এই সিস্টেমে ছিল না। তখন রাজা প্রজার সম্পর্ক আমি যেটা আগে বলেছি যে রাজ্যের ভিতরে। কিন্তু ব্রিটিশ জেমস উইলসন সাহেব 1860 সালের 7ই এপ্রিল যে বাজেট বক্তৃতা দিলেন, সেখানে তিনি স্পিকারকে বললেন যে মাননীয় স্পিকার, আমি ভারতবর্ষে আয়কর প্রবর্তন করতে যাচ্ছি। আমি এর জন্য প্রচুর পড়াশুনো করেছি, সেই মনু সংহিতা থেকে শুরু করে সে কোট করলো সব, আমি এটা পড়ে আমি আজকে এটা জারি করলাম যে যার 2 টাকা পর্যন্ত আয় আছে তার কর দেওয়া লাগবে না। এই যে যেটা এখন আমাদের 2.5 লাখ টাকা, হ্যাঁ 2 টাকা ছিল, হ্যাঁ তারপরে 2 থেকে 3 টাকা হলে এত %। একবারে সেই ফর্মুলাই কিন্তু আমরা করছি। এখন ওই যে এড়িয়ে যাওয়ার ব্যাপারটা কেন আসছে, সময়টা ছিল ব্রিটিশ উপনিবেশ আমল, এবং এটা ছিল যে এদেশের মানুষেরা সবাই প্রজা, মানে নেটিভ, আর ওরা হচ্ছে শাসক, বিদেশ থেকে এসছে। এবং ওই যে জেমস উইলসন সাহেব যে এটা দিলেন, আয়কর করার কথা বললেন, এই আইনটা প্রণয়ন করা যারা করলেন, যারা মুসাফিদা করলেন, তারা কেউ করদাতা নন, তারা ইংরেজ বড় বড় সাহেব, বিখ্যাত লোকেরা তারা করলেন। আচ্ছা, এবং তখন এটা আদায়ের ভার, অর্থাৎ এনফোর্সমেন্টের ব্যাপারটাও যাদের হাতে দেওয়া হলো, তারাও অধিকাংশই করদাতা নন, ওই হোয়াইট কালার ব্রোকরাট বা বড় সাহেব ইত্যাদি। এবং তাদেরকে একটা লোভ দেখানো হলো যে তুমি যত আদায় করতে পারবা, যেমনটা জমিদারদের করা হতো, যে তুমি আদায় করে নিবা, আমার রেভিনিউ দিবা, বাকিটা তুমি কলকাতায় জমিদারগিরি করবা, তোমার এর মাঝখানে একটা তোমার বিরাট হবে। এখানেও তাই, ওই যে লর্ড কর্নওয়ালিস যে চিরস্থায়ী বন্দোবস্ত করলো, সেখানে থেকে কিন্তু সিস্টেমটা এরকম ছিল যে এ অফিসার হু গেটস কমিশন ইজ এ কমিশনার। এই যে কমিশনের শব্দগুলো আসছে, মানে তুমি যা আয় করতে পারবে সেখান থেকে তুমি এটা কমিশন নেবে, বাকিটা রাষ্ট্র পাবে বা ইত্যাদি। অনেকটা ওই কনসেপ্টের দুটোর ভিতরে হ্যাঁ ওইভাবে সিস্টেমটা করা হলো। হলে কি হচ্ছে যে এ দেশের সব লোক হয়ে গেল প্রতিপক্ষ। আইন কিন্তু সে তৈরি করছে না, আইন তৈরি করছে, এটা ড্রাফট করছে বাইরের ইংরেজ, বাইরের দেশের। অথচ তার দেশের সকল মানুষ শিক্ষিত, তারা নিজেদের মধ্যে ওয়েলফেয়ার স্টেট সিস্টেমে তারা চলে, এ নিচ্ছে ও নিচ্ছে। কিন্তু এখানে হয়ে গেছে আইন প্রণেতা যিনি, তিনি ওই পক্ষের নন। ফলে হয়েছে কি, হঠাৎ করে এই আয়করের সিস্টেমটা চাপিয়ে দেওয়াই হয়ে গেল। আইনের ভাষাও তাই, এবং প্রতিটা সেন্টেন্সের ভিতরে, প্রতিটা পদ্ধতি প্রক্রিয়ার ভিতরে এমনটি যে যেন মনে হচ্ছে একটা অনাস্থা, একটা মনে হচ্ছে ফাঁকি দেবে। সুতরাং কিভাবে ফাঁকিকে এড়ানো যায় সেটা ঠিক করে কষে সেন্টেন্স গুলো তৈরি করা হলো।
যেমন আমরা বলে থাকি নির্দেশনার মধ্যে এক ধরনের শোষণ ছিল। হ্যাঁ, আমরা যেমন বলে থাকি ইংল্যান্ডে কোনো কনস্টিটিউশন নাই। নাই কেন? বিকজ উভয় পক্ষই জানে আমার এইগুলো মানতে হবে এবং এর জন্য কাউকে কোনো রিপ্রেশনে কিছু করা লাগে না। কিন্তু এখানে হলো কি, আইনটা তৈরি হলো ঠিকই, কিন্তু সেটা হলো একটা প্রতিপক্ষ বিবেচনায়। সেই থেকে আইনগুলোর জটিলতা বা ইত্যাদি, এর ফলে এখানে আরেকটা শ্রেণী গড়ে উঠলো তাকে হেল্প করবার জন্য। সেটাও একটা প্রবণতা নয় যে আইনটা একটু জটিল হোক, জটিল হলে সাধারণ মানুষ এটা বুঝবে না, আমাকে তখন আরেকটা উপদেষ্টা খুঁজতে হবে, এ করতে হবে। এবং তখন একটা তৃতীয় একটা পক্ষ মাঝখানে এই ইন বিটুইন গড়ে উঠলো। ইন বিটুইন গড়ে ওঠাতে হচ্ছে কি, করদাতা কিন্তু সরাসরি কর অফিসারের সাথে সরাসরি ডিল করতে পারছে না বা হচ্ছে না, বা ওর জ্ঞান বিদ্যা বুদ্ধি সেই ধরনের নাই ইত্যাদি। আর ও সরাসরি করদাতার কথা শুনছে না, এটা গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে কর কেন উনি নিচ্ছেন, রাষ্ট্রের কল্যাণের জন্যই তো, আমার কল্যাণের জন্যই তো। কিন্তু দেখা গেল যে এটা উপনিবেশিক সরকার, সে আমার সেবা দেওয়ার ব্যাপারে খুব বেশি যত্নশীল না। ফলে ওর মনের ভিতরেও একটা ইয়ে আসছে যে আমি কর কেন দিচ্ছি তাহলে, প্রশ্ন হ্যাঁ উঠছে। যার জন্য 1865 সালে, অর্থাৎ 1860 সালে ইন্ট্রোডিউস হওয়ার পরপরই 1865 সালে চিটাগাঁয়ে কিন্তু একটা আন্দোলনই হয়ে গেল যে না আমরা কর দেবো না, কর দিতাম। হ্যাঁ, কারণ দেবো কি করে, আমার রাস্তাঘাট তো দেখি সেইভাবে আছে, আপনি বললেন আমার সেবা করবেন ইত্যাদি ইত্যাদি। ফলে কিন্তু পরের 5 বছর কিন্তু আর কর নিতে পারেনি, কর বন্ধ হয়ে গেছিল। আবার ওই 72-এর মনান্তরে আবার 74-এর দুর্ভিক্ষ হলো, হলে আবার ইন্ট্রোডিউস করলো। এইভাবে একবার ইন্ট্রোডিউস করে, আরেকবার যায়, একবার এইভাবে। অর্থাৎ পুরো সময়টা চলেছে একটা পারস্পরিক একটা আস্থাহীনতা এবং এদের। এবং 1922 সালের আগ পর্যন্ত সামগ্রিকভাবে কোনো ম্যানুয়াল তৈরি করতে পারেনি। ওই বিভিন্ন সময় এসআরও জারি হয়েছে, ছোট একটা আইন জারি হয়েছে, ওই রাজ্যে একটা জারি হয়েছে, এখানে একটা জারি হয়েছে। কিন্তু সর্বভারতীয় কেন্দ্রীয়ভাবে করের যে আইনটা, সেটা হলো 1922 সালের ভারতীয় আয়কর আইন। স্বাভাবিকভাবে এটা ইংরেজিতে লেখা এবং সকল কিছুর দৃষ্টিভঙ্গি ওইটা। এবং ওইটাই কিন্তু ওই যে আপনি যেটা বলছেন যে এড়িয়ে চলার দুইটা কারণ থেকে আসছে। একটা হচ্ছে যে একে অন্যের ভিতরে যোগাযোগটা ভালো না, পদ্ধতিটা জটিল। দুই হচ্ছে এর মনে একটা ধারণা হচ্ছে আমি কর কেন দেব। এখান থেকে কিন্তু এই গ্যাপগুলো সৃষ্টি হয়। এরকম অনেকেরই আছে যে প্রথম পক্ষ মনে করছেন আমি 100 টাকা দিয়েছি, কিন্তু তৃতীয় পক্ষের কারণে দ্বিতীয় পক্ষ কিন্তু আসলে নিয়েছেন হয়তো 50, মাঝখানের 50 নাই। এবং পরে যখন কেস হয়ে যাচ্ছে তখন খাতায় দেখা যাচ্ছে না আপনি তো 50 দিয়েছেন, আর উনি বলছেন না আমি তো 100 দিই। পদ্ধতির ক্ষেত্রে যে তৃতীয় পক্ষ, তারপর হচ্ছে এড়িয়ে যাওয়া, যতটুকু দিতে চায় ততটুকু দিতে না পারা, ইংরেজি আইন, এই যে একটা ধোঁয়াশে ব্যাপার আয়কর বিষয়টা। আমরা ইতিমধ্যে আমাদের দেশের স্বাধীন সার্বভৌম দেশের বয়স 44 বছর। তার আগেও আমি ধরে নেব 24 বছর ইংরেজবিহীন, অর্থাৎ এদেশীয়দের হাতে শাসনভার ছিল। এদেশীয় মানে ভারতবর্ষের সবার হাতেই ছিল। কিন্তু আমরা যে ওই সে উপনিবেশিক মানসিকতার থেকে একদম বেরিয়ে আসতে পারিনি একথা বলবো না, সময়ের সাপেক্ষ ব্যাপার লাগেও। কেননা আমরা 1947 সাল পর্যন্ত, আমি আগেই বলেছি যে ভারতীয় আয়কর আইন সেটি প্রবর্তিত ছিল, সিস্টেম একই ছিল। ভারতবর্ষ যেটা গণপ্রজাতন্ত্রী ভারত, মানে ভারতীয় প্রজাতন্ত্র, তারা কিন্তু 1961 সালে ওই 1922 সালের ওই আইন তারা আমূল সংস্কার করে এই দেশীয় ভারতীয় বা ইত্যাদি এই পদ্ধতিতে তারা সংস্কার করে নিয়েছে এবং তারা করছে। আমাদের এই অঞ্চলে বিশেষ করে তৎকালীন পাকিস্তান আমলে আমরা পুরো 71 সাল পর্যন্ত ওই সেই 1922 সালেরটাই, যেখানে ভারত লেখা আছে, ইন্ডিয়া লেখা আছে, সেখানে পাকিস্তান পড়িবে, এই জাতীয় কথা। আর ওই যে প্রতি বছর যে অর্থ বিল আসে সেখানে একটু ছোটখাটো কারেকশন করে করে গেছে, কিন্তু মূল দৃষ্টিভঙ্গি ধারাভঙ্গি সেইভাবেই আছে। এখন 1971 সালে একটি গণপ্রজাতন্ত্রী স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যেখানে আমরাই আমাদের শাসক, আমরাই আমাদের প্রশাসক, আমরাই আমাদের সেবা দেওয়া নেওয়ার সবকিছুই আমরা। সুতরাং স্বাভাবিকভাবেই এই দৃষ্টিভঙ্গির তো একটা আমূল পরিবর্তন হয়ে যাওয়ারই কথা। চলছে ঠিকই, প্রতি বছর কিছু কিছু কারেকশন হতে হতে 1984 সালে আমরা আয়কর আইনটাকে এদেশে এটা ওই সংস্কারের আওতায় আনা হলো, যেটি ভারত 1961 সালে। কিন্তু তখন দেশে ওই ছিল না, সংসদ ছিল না, যার জন্য এটাকে আয়কর অধ্যাদেশ বলা হচ্ছে।
এই আয়কর অধ্যাদেশ কিন্তু একটা স্টেপ, যে ওই মানসিকতা সিস্টেম এগুলো পরিবর্তন করে এটা যুগোপযোগী করার টরার। কিন্তু তারপরেও যেহেতু তখনও সংসদ ছিল না, জনগণের সাথে আলাপ করে বা জনমত যাচাই করে বা করে সেটা ঠিক সেই সুযোগটা সেভাবে পাওয়া যায়নি। তবুও তৎকালীন যারা কনসালটেন্ট ছিলেন বা যারা ছিলেন, আজকের যিনি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, এটা মূলত তার উদ্যোগে এবং তিনি এটা করেছিলেন, তিনি তখন অর্থমন্ত্রী ছিলেন। তো এটা করা হয়েছিল। এর করার পরে আমাদের দৃষ্টিভঙ্গিরও কিন্তু হচ্ছে, কারণ আগে এনবিআর কে কেউ চিনত না বা কর বিভাগ এত বেশি ছিল না, কেননা পুরো 80-র দশক এমনকি 90-এর কিছু পর্যন্ত আমাদের তৎকালীন যে সরকার যারা ছিলেন তারা তখনও বেশি মাত্রায় নির্ভরশীল ছিলেন বিদেশি সাহায্যের, বিদেশি সাহায্য নিয়ে তারা প্রকল্প সক্ষম। সুতরাং অভ্যন্তরীণ সম্পদ কতটা সংগৃহীত হবে এই ব্যাপারটি ওইভাবে গুরুত্ব পায়নি। ফলে একই সাথে এনবিআরও পায়নি এবং এনবিআর এর এই কাজের পদ্ধতির, কারণ যখন আমি ফেস করব তখন তো না আমার সংস্কারের প্রশ্ন উঠবে। 90-এর দশকে এসে আমাদের যখন গণতান্ত্রিক সরকার বা এই ব্যবস্থা আসলো এবং বলা বাহুল্য আমাদের অর্থনীতির ব্যাপ্তিও শুরু হলো, আমাদের অর্থনীতির যে আকার ইত্যাদি প্রসারিত হলো। 1991 সালে মূল্য সংযোজন কর আইন, এটি বাংলা ভাষায় রচিত হলো, এটা আইন, এটা কিন্তু আইন, মূসক আইন বাংলা ভাষাতেই। আর আমার কিন্তু এখনো অধ্যাদেশ ইংরেজিতে আছে 1984 এই আয়করটা। তো এইভাবে প্রতি বছর একটু একটু সংস্কার হচ্ছে, এনবিআর এর ব্যাপ্তিও বাড়লো, ব্যবসারও ব্যাপ্তি বাড়লো, চলছে। আমরা কিন্তু একটা খুব চলমান প্রক্রিয়ার ভিতরে আছি, সংস্কারের ভিতরে আছি, যার জন্য এই বছর বা এই গত 2 বছরে কিন্তু আমাদের 3টি আইনেরই, আয়কর আইন, মূসক আইন, এমনকি শুল্ক আইন, 3টিরই কিন্তু নতুন মোড়কে, নতুন মলাটে, নতুন ভাবে করার পথ প্রক্রিয়া এবং সর্বশেষ পর্যায়ে আছে। তো সুতরাং সংস্কার চলছে, দৃষ্টিভঙ্গির ব্যাপারটা চলছে, কিন্তু ওই যে বসংবাদ একটা যে অভ্যাস, ওই যে দৃষ্টিভঙ্গি ওইটা হয়ে আসছে, ওইটা করতে ক্রমশ সময় লাগবে। যার জন্য যেটা বলা হচ্ছে, সবসময় প্রত্যাশা করা হচ্ছে, আমরা সবসময় যেটা চেষ্টা করে আসছি, বলে আসছি, সেটা হচ্ছে যে প্রথম উদ্দেশ্য করা হচ্ছে কি, করদাতার সাথে কর আহরণকারীর দূরত্বটা কমিয়ে আনতে হবে, যেন সরাসরি যেন দেখা যত না হয়, কম হয়। এবং ওই যে তৃতীয় পক্ষকে যতটা সরানো যায়, নিষ্ক্রান্ত করা যায়, মধ্যস্বত্বভোগী বলা যায়, নিষ্ক্রান্ত করা যায়, তাহলে নিষ্ক্রান্ত করতে কি হবে? এক হচ্ছে আইন কানুন সহজ হতে হবে, যাতে এ বুঝতে পারে আর বুঝে দিতে পারে, এবং ওই দেখা সাক্ষাৎ যত কম হয়, এটার জন্য ওই যে অনলাইনিং সিস্টেম, আস্তে আস্তে সাবমিশন, টাকা জমা দেওয়া, হিসাবায়ন করা, তো এই কাজগুলো চলছে, বিভিন্ন প্রকল্প নিয়ে ডিজিটাইজেশন, অনলাইজেশন, কমিউনিকেশন এসব চলছে। আর একটা হচ্ছে কি, ওই যে সেবার কথাটা যেটা বলেছিলাম আগেই, ব্রিটিশ আমলে যে বিশ্বাস, ডিস্ট্রাস্ট, আমি কেন কর দেব, আমার তো কোনো সেবা তো পাচ্ছি না বা হচ্ছে না, এখানেও জবাবদিহিতার ব্যাপারটা আরো সামনে ফোরফ্রন্টে আসতে হচ্ছে, বাড়বে। কারণ স্বাভাবিক, ওই যে বলেছি রিপ্রেজেন্টেশন, আমি যদি কর দেই, দেন আই হ্যাভ অ্যান অথরিটি, আই হ্যাভ এ ডিমান্ড টু রেইজ ডিমান্ড, যে আমি কি পাচ্ছি। তো সুতরাং এটা আমাদের গণতান্ত্রিক সরকারগুলোর যে পদ্ধতি প্রক্রিয়া আসছে, বা মিডিয়া থেকে শুরু করে আমি মনে করি সিভিল সোসাইটি বা এই যে টিআইবি ইন্টারন্যাশনাল, তারা সব দিক থেকে যে জবাবদিহিতার প্রশ্নটা যেভাবে আনছেন, বা সেটার হচ্ছে এটা এভাবে আসছে। তো হয়তোটা যতটা কাঙ্ক্ষিত উপায়ে, যতটা তাড়াতাড়ি, যতটা বলিষ্ঠভাবে হওয়ার কথা ছিল, সেটা হয়তো হচ্ছে না। আয়করদাতাদের প্রাপ্তি যোগের বিষয়ে একটা বিষয়ে কথা বলবো আমি, সেই আলোচনা যাওয়ার আগে একটা বিরতি নিয়ে নিচ্ছি। আয়কর তো সবাই দিচ্ছে, সব পেশাজীবীরা দিচ্ছে, তার মধ্যে সরকারি কর্মচারী, কর্মকর্তা যারা, তারা তো পেনশন পাচ্ছেন। আমি দেখলাম যে একটা পেশাজীবী ফোরাম থেকে বলা হচ্ছে, অনেকে কাজ করছেন, যে আয়কর যারা দিচ্ছে তাদের অন্যান্য পেশার এদেরকে যদি ভাবে বলা হয় যে আপনি আয়কর দিচ্ছেন, আপনি আপনার যখন অবসর সময়, মানে অবসরকালীন সময়, আপনি এই আয়করের থেকে আপনি পেনশন পাবেন অন্যান্য পেশাজীবীদের ক্ষেত্রে, এরকম একটা আলোচনা স্পষ্ট হওয়া ভালো এই অর্থে যে সাধারণত আমাদের, তাহলে আয়কর দেওয়ার ক্ষেত্রে মানুষ আরো উদ্যোগী হবে, আগ্রহী হবে, এড়িয়ে যাবে না। না, এড়িয়ে যাবে না, সেটার জন্যই তো বললাম যে আরো বেশি মিথস্ক্রিয়া যারা বলে আর কি, সিঙ্ক্রোনাইজেশন হওয়া দরকার। এবং উভয় পক্ষকে, আমি আবার বলি,
করদাতা এবং কর আহরণকারী উভয় পক্ষকে পরস্পরের ভিতরে একটা কাছাকাছি আসতে হবে। এটা এগিয়ে আসতে হবে এবং তারও আচরণে তার সবকিছুতে। আবার একই সাথে যিনি কর দিচ্ছেন তাকেও দায়িত্বশীল হতে হবে। কারণ আইন কিন্তু কঠিন হয়, জটিল হয়। আইন শুধু প্রয়োগকারীর কারণে না, যার উপর প্রয়োগ হয় তারও আচরণের উপরে। আমি যদি দেখি যে একজন খুব আনরুলি, তাহলে আমার আইনের ভাষা তো কঠিন হবেই বা করতে হবে। তা সুতরাং উভয়ের সাথেই সহজভাবে নিয়মতান্ত্রিকভাবে আসতে হবে আর কি। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে, যেমনটি আপনি বললেন যে পেনশন ভোগীরা বা এটা ওঠার, এটা নিয়মটা হচ্ছে যে যার আয় আছে, একটা ভ্যালু এডিশন হচ্ছে, যিনি কিছু নতুন কিছু অর্জন করছেন, তার উপরে আয়কর। একজন পেনশনার, তিনি পেনশন নিয়ে সারা জীবন চাকরি করে একটা পেনশন নিয়ে চলে গেছেন, আমি ধরে নিচ্ছি তার আর কোনো অতিরিক্ত আয় নেই। সুতরাং একবার পেনশনের অ্যামাউন্ট করে, যেটা ওই যে পেনশন সঞ্চয়পত্র বা এগুলো সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, সেটা দিয়ে যদি ওই পেনশনের অর্থ খাটিয়ে মানে ইনভেস্ট করে, এফডিআর করে বা যে করে যদি কেউ কিছু করেন বা করেন, ওই আয়ের উপর তো তাকে দিতে হবে না। ওটা না, আমি বলছিলাম যে একজন আইনজীবী, তিনি সারা জীবন সবসময় দিয়ে যাচ্ছেন, তার প্র্যাকটিসের কারণ আয়ের থেকে সে আয়কর দিয়ে যাচ্ছেন। তিনি বা একজন চিকিৎসক, তিনি আয়কর দিয়ে যাচ্ছেন। যখন তিনি অবসর নিলেন আর এই প্র্যাকটিস করছেন না, তখন তাকে আয়কর থেকে সারা জীবন যে আয়করটা দিয়ে গেল তার 30 বছর 35 বছর বা 40 বছরের সার্ভিসে, সেখান থেকে তাকে কিছু দেয়া যায় কিনা রিটার্ন। ও আচ্ছা, আমি সেটা বলছিলাম। না তো এইটাই তো পেনশনের নীতিটা, তো ওইটাই। হ্যাঁ, যেমন একজনকে যে পেনশন যে আমরা পাই, মানে সেগুলো সরকারি চাকরিতে পাচ্ছেন সার্ভিস হিসেবে। হ্যাঁ, কিন্তু বেসরকারিদের তো কোনো পেনশন নাই। একজন আইনজীবীদের পেনশন কোথায়? তাকে যদি বলা হয় তুমি একটা পার্সেন্টেজ পাবে 40 বছর পর, যে এরকম না না, এটার এই ধরনের গবেষণা করছেন, বিষয়টি গবেষণা ভাববার বিষয়। কিন্তু আমার মনে হয় তিনি ইনডাইরেক্টলি পাচ্ছেন। আচ্ছা, সেটা কিরকম? তিনি সেবা পাচ্ছেন, কারণ তিনি যে পেশায় নিয়োজিত ছিলেন এবং সেখানে তিনি যে সার্ভিস দিয়েছেন বা তার থেকে তার যে আয় হয়েছে আর কি, সেই আয়ের একটা অংশ তিনি, আমি ধরে নিচ্ছি, কোট করতেছি, ধরে নিচ্ছি তিনি দিয়েছেন। তিনি রাষ্ট্রকে দিয়েছেন, ওটা তো দিয়েছেন তিনি তার দায়িত্ব এই হিসেবে। এখন তিনি রিটায়ার করে তিনি, তাদের কিন্তু কোনো বয়সের নাই, তাদের কর্মরত থাকা। যেমন একজন ডাক্তার, একজন পেশাজীবী, মানে আপনি আইনজীবী বলছেন, এর কিন্তু কোনো রিটায়ারমেন্ট এজ নাই। না, একজন সরকারি কর্মকর্তা বা যা, তার হচ্ছে যে একটা সার্টেন স্টেজের পরে তার চাকরিতে থাকা হবে না, তাকে অবসরে যেতে হবে এবং তখন সে আর কোনো আয় করতে পারছে না, তখন সে কি হবে? সেই জন্য তার সার্ভিস থেকে একটা অংশ নিয়ে আইনজীবীও না, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, তার তো না, তাহলে নিশ্চয়ই সেখানে আছে, পেনশনের সিস্টেম আছে, অথবা গ্র্যাজুইটি আছে। না, অবশ্যই আছে। সরকারি চাকরিতে একদম নির্দিষ্ট পাচ্ছে না, বেসরকারিতেও আছে, একটা সিস্টেম আছে, একটা বেল আউট সিস্টেম আছে। কিন্তু আপনি পেশাজীবীর যেটা বলছেন, তিনি তার কোনো রিটায়ারমেন্ট নাই আনটিল হিজ ডেথ। পরে সেটা তো অবশ্যই এখনো বহু চিকিৎসকেরও নাই। হ্যাঁ, এখনো 80 বছর 85 বছরের অনেকেই সেবা দিচ্ছেন বা করছেন। সুতরাং যিনি একটি রেগুলেটেড সিস্টেমে চাকরি করেন এবং তার একটা সময়সীমা আছে, ওর পরে তিনি ভালো কর্মক্ষম থাকলেও করতে পারবেন না, তখন তাকে পেনশন দিচ্ছে। সব চিকিৎসক এবং সব আইনজীবী তো আর একইভাবে কর্মক্ষম থাকেন না। না, কর্মক্ষম না থাকলে তিনি মানে 60 বা 70 এর পর তো সবাই সমানভাবে থাকেন না, সেটা বলছি। না, তার আবার পুরনো জালে ভাতে পারে, তার একটা সার্ভিসে আপনি আবার এগিয়ে যাচ্ছেন যে তাদেরকে দিতে চাচ্ছেন না। না, দিতে চাচ্ছি না, কথাটা বলছি না। আইনের ব্যাখ্যা সবসময় এরকম হবে যৌক্তিক, এটা কারো চাওয়ার বিষয় না। এটা হচ্ছে যে আপনি নাগরিকদেরকে কোনো ইনসেন্টিভ দিতে চাচ্ছেন। হ্যাঁ, না, নাগরিক ইনসেন্টিভ দিতে হবে, আমি সেটাই বলছি। এই দাবি ন্যায়সঙ্গত যে একজন নাগরিক আপনার আজীবন তিনি রাষ্ট্রকে যতক্ষণ পেরেছেন তিনি সেবা দিয়েছেন, তিনি বৃদ্ধ হলে রাষ্ট্র তাকে কি দেবে? অবশ্যই দিতে হবে। যেমন ওই যে সিনিয়র সিটিজেনের জন্য আমরা ভাড়াকে অর্ধেক করেছি, তারপরে ওই যে যারা বয়স অনুযায়ী 60 বছরের এর হলে তার ওই ন্যূনতম বয়ের সীমা সেখানে চেঞ্জ করা হচ্ছে।
আসলে কিন্তু দেওয়া মানে হচ্ছে না, দেওয়া আয়করের হবে জাল আপনি এবং যতই এগুলো বেশি বিস্তৃত করতে করতে হবে। চান হ্যাঁ। সে জায়গায় যদি তাদেরকে প্রণোদিত না করেন হ্যাঁ। ততক্ষণ পর্যন্ত কিন্তু সে বারবার প্রশ্ন করবে যে হ্যাঁ, আমি তো দিচ্ছি কিন্তু আমি পরে গিয়ে না, এই ওই তো হ্যাঁ, কি পাচ্ছি, ওই কারণ সরাসরি কি পাচ্ছি। হ্যাঁ, ওই প্রণোদনার বিষয়গুলো ওইটাই। যেমন একটা আমার আইনে কিন্তু আছে যে কেউ তার পেশার থেকে শেষ হয়ে যাওয়ার পর তার যদি পর পর 3 বছর দেখা যায় যে তার আর কোনো আয় নেই, তার কিন্তু আর আয়কর রিটার্ন দিতে হবে না, তার আর আয়কর নাই, তার আর হিসাব নেই, তিনি ওটার থেকে বাদ হয়ে গেলেন। এবং ওই যে সিনিয়র সিটিজেনের যেসব সুযোগ সুবিধাগুলো দেওয়ার, বাসে অর্ধেক ভাড়া, ট্রেনে অর্ধেক ভাড়া বা ইত্যাদি, আমরা বলছি ওইভাবে এগুলো তাকে থাকবে। হ্যাঁ, থাকতে হবে, আছে। ওইভাবে সুবিধাগুলি দিচ্ছে বা সরকার। এগুলো আরো আমি মনে করি আরো ইনোভেটিভ বের করা যেতে পারে। এটা দেখা আপনাকে অনেক উচিত। ধন্যবাদ আজকে সময় সংলাপে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখাবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।